বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন রিক্সা থেকে আমার বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটা বসে আছে, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হলো না। আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে চলেছে বা ঘটতে শুরু হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও সরু গলি, তাই কোনোভাবেই আমার আগে ওনার এই জায়গায় পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার 2-3 দিন আমি বাড়ি থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখিনি। তবে মনের ভেতর সেই ভয়ের ক্ষতটা তখনও নাড়া দিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই শেষ রাতটার কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু জিনিস আনতে বলল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই কদিন আমি সেই লোকটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই দেখি রাস্তার একপাশে মাটিতে বসে ওই লোকটা ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে করতে জায়গাটা থেকে বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজারে যাবার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি উনি 10-15 হাত দূরে বসে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে ভয়ে আমি কয়েকদিন বাইরে বেরোতে পারিনি, কিন্তু যখনই কোনো কাজে বাইরে যেতে হতো আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষও থাকতো, তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে বেরিয়ে গল্পের ছলে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে এ কদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছু নেয় এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদেরকে ফোন করে সবটা জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম দুজনের কাছ থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। তৃতীয় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে কত ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু সাজেক থেকে ফেরার পর আমার পায়ের ব্যথাটা আবার নতুনভাবে শুরু হয়েছে। দুজন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি, তবে এখনো প্রচন্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু উইজা বোর্ডটি নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি, কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি, হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর চড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড অ্যাগেইন। আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরও কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাবার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন। ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন।
তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌখাটে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দেবেন। 3 দিন পর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছো, এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এইভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন। আর তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়তো তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময় সুরক্ষার ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানি পড়ার বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা 1 চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে। 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাই এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।